বিভিন্ন রকমের রশ্মি লাইক ইউভি রশ্মি, মহাজাগতিক রশ্মি, বেতার তরঙ্গের প্রতিফলন, যার সেটার সাহায্যে আমরা এই যে ফোনে কথা বলি, হ্যালো সোনা বাবু করতে থাকি, তো এটা কিসের জন্য? হ্যালো গাইজ, হ্যালো 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 এভরিওয়ান, সকলকে পিডব্লিউ প্ল্যাটফর্মে অনেক 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 স্বাগতম। তো আমি আজকে চলে এসেছি ক্লাস 10 এর জন্য। কারণ কি বলতো, 10 এর এখন সিচুয়েশনটা, তোদের এখন মাধ্যমিকের যারা 2027-এ দিবি তাদের সিচুয়েশনটা হচ্ছে, ম্যাম এখন সেকেন্ড সামেটিভ চলছে, সেকেন্ড সামেটিভের জন্য ফার্স্ট সামেটিভে যে কি হয়েছিল সব আমরা মাথা থেকে বার করে দিয়েছি, কারণ কেউ তো রিভিশন করাচ্ছে না, আর আমরাও তো এতই লাতখোর যে আমরাও রিভিশন করছি না। তো তাই জন্যই তোদের কথা মাথায় রেখে কিন্তু আমরা সকলে একটা প্ল্যান করেছি যে তোদেরকে যাতে ফার্স্ট সামেটিভের জিনিসগুলো জাস্ট একটা ছোবলে যাতে আমরা রিভিশন করাতে পারি। তো আমরা কি করব আজকে আমরা খুব শর্ট টাইমে একদম আধা ঘন্টার মধ্যে একদম প্রথম যে চ্যাপ্টারটা রয়েছে ফিজিক্যাল সায়েন্সের পরিবেশের জন্য ভাবনা, দেখতেই পাচ্ছিস আমাদের পরিবেশের জন্য ভাবনা চ্যাপ্টারটা আমরা কিন্তু একদম 30 মিনিটসের মধ্যে কি করব, একটা এক ছোবলে রিভিশন করব। তো মনে রাখবি যে এক ছোবলে রিভিশন কার কার ভালো লাগলো, তো প্রত্যেকে কিন্তু কমেন্টসে আমাকে জানাবি, ঠিক আছে, যে পুরো সেশনটা দেখার পর যে এই ছোবলটা তোরা কারা কারা খেলি এবং ছোবলটা খাওয়ার পর কাদের কাদের কেমন লাগলো। তো চলো আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো প্রথমে এই চ্যাপ্টারটার মধ্যে কি কি রয়েছে প্রত্যেকেই জানিস। এই চ্যাপ্টারের মধ্যে আমরা পড়বো হচ্ছে বায়ুমণ্ডল সম্পর্কে পড়বো, ওজোন স্তর সম্পর্কে পড়বো, গ্রিন হাউস এফেক্ট সম্পর্কে পড়বো, আর শক্তি বা পুনর্নবীকরণ, নবীকরণ, এই সমস্ত শক্তি উৎস সম্পর্কে আমরা ডিটেলসে পড়বো। তো ডিটেলসে তো অলরেডি আমরা ক্লাসে পড়েই ফেলেছি, এটা তো রিভিশন। তো চলো শুরু করা যাক রিভিশনের মতো করে কি করে পড়া যায়। তো প্রথমেই আমরা চলে আসছি যে বায়ুমণ্ডল সম্পর্কে। আমরা জানি যে আমাদের পৃথিবীকে ঘিরে প্রায় 1600 কিলোমিটার পর্যন্ত বায়ুর যে একটা বিশাল আস্তরণ, যার মধ্যে কোন কোন গ্যাস প্রেজেন্ট, যার মধ্যে রয়েছে নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, আর্গন থেকে শুরু করে প্রচুর রকমের গ্যাস, এবং তার সাথে শুধু গ্যাসই নয়, রয়েছে ধূলিকণা এবং তার সাথে রয়েছে জলীয় বাষ্প। এই সমস্ত কিছু নিয়ে আমাদের পুরো গ্যাসীয় উপাদান আমাদের পৃথিবীকে একটা চাদরের মতো ঘিরে রেখেছে। আর কি এটা তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের বায়ুমণ্ডলের সংজ্ঞা যে আমাদের 1600 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত পৃথিবীকে আবরণ করে রেখেছে, এবং সেটা কেন আবরণ করে রেখেছে? পৃথিবীর মাধ্যাকর্ষণ বলের প্রভাবে। এবং এই এতটা বায়ুর যে উপাদানগুলো বায়ুমণ্ডলে প্রেজেন্ট রয়েছে, তাহলে এই সমস্ত বায়ুর নিশ্চয়ই একটা ভর রয়েছে, এবং সেই বায়ুগুলো নিশ্চয়ই পৃথিবী পৃষ্ঠে একটা চাপ প্রদান করেছে। তো বায়ুর যে ভর সেটা কত? সেই বায়ুর ভর রয়েছে, দেখতেই পাচ্ছি সেখানে, যে 5.5 ইন্টু 10⁻15 টন। এটা হচ্ছে টোটাল বায়ুমণ্ডলের ভরের মান। তো আমরা কিন্তু মেন ইনফরমেটিভ পয়েন্টগুলোকেই মেনলি হাইলাইট করব, কারণ বাকি পোর্শনটা তোরা অলরেডি জানিস। তো এই হচ্ছে আমাদের টোটাল বায়ুমণ্ডল। আর বায়ুমণ্ডলের কাজ কি? বায়ুমণ্ডলে থাকা প্রত্যেকটা গ্যাসীয় উপাদান কিন্তু, যেমন অক্সিজেন আমাদের শ্বাসকার্যে হেল্প করে, তাছাড়া বায়ুমণ্ডলে থাকা ওজোন যেটা ইউভি রশ্মিকে আমাদের পৃথিবী পৃষ্ঠে আসতে বাধা দেয়, তাছাড়া রয়েছে বিভিন্ন রকমের গ্যাস যেরকম কার্বন ডাইঅক্সাইড এক্সেট্রা, গ্রিন হাউস গ্যাসগুলো আমাদের পৃথিবী পৃষ্ঠটাকে কিন্তু উত্তপ্ত রাখছে, বা পৃথিবীর পুরো বায়ু স্তরটাকে উত্তপ্ত রাখছে, যেটা জীব জগৎকে মানে বাঁচিয়ে রাখতে সহায়তা করছে, ঠিক আছে। এই হচ্ছে আমাদের বায়ুমণ্ডলের টোটাল কাজ। এবার এই বায়ুমণ্ডলকে আমরা উচ্চতা এবং রাসায়নিক পদার্থের ভিত্তিতে দুভাগে ভাগ করছি, একটা উচ্চতার ভিত্তিতে, আরেকটা হচ্ছে রাসায়নিক গঠনগত ভিত্তিতে। তো রাসায়নিক গঠন অনুসারে আমরা দুরকম ভাবে ভাগ করবো, একটা সমমণ্ডল, একটা হচ্ছে বিষমমণ্ডল বা হোমোস্ফিয়ার, হেটেরোস্ফিয়ার। আর উচ্চতার ভিত্তিতে এক্সোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার আর ট্রপোস্ফিয়ার, এই কটা কিন্তু উচ্চতার ভিত্তিতে আমরা ভাগ করছি। তো এদের প্রত্যেকটা ক্যারেক্টারিস্টিক্স আমাদের মাথায় রাখতে হবে। এবং আরেকটা দেখবে নাম রয়েছে, এক্সোস্ফিয়ারের ওপরে থাকে হচ্ছে ম্যাগনেটোস্ফিয়ার। তো এখানে সেটা লেখা নেই, বাট তোমাদের বইতে দেখবে আছে। এক্সোস্ফিয়ারের ওপরে লেয়ারটা কি? ম্যাগনেটোস্ফিয়ার। তো এটা হচ্ছে একদম মাটি থেকে উচ্চতার অনুযায়ী ট্রপো, স্ট্র্যাটো, মেসো, থার্মো, এক্সো আর ম্যাগনেটো। তো এখানে প্রত্যেকটা স্তরের আমাদের কি পড়তে হবে? ডিটেলস পড়তে হবে। তো প্রথমেই চলে আসছি আমরা ট্রপোস্ফিয়ারের ডিটেলসে। তোরা প্রত্যেকেই বল যে ট্রপোস্ফিয়ারের আরেকটা নাম কি? এটাকে আমরা ক্ষুব্ধ মণ্ডল নামে জানি। আর ট্রপোস্ফিয়ারটা কোথা থেকে কত পর্যন্ত বিস্তৃত? তোরা কিন্তু আমার সাথে সাথে এই যে কোশ্চেন করছি, এগুলো কিন্তু কমেন্টসে আমাকে জানাবি যে কত পর্যন্ত বিস্তৃত, এগুলো তোদের মনে আছে কিনা, কারণ অনেকদিন আগে পড়া হয়েছে। তো প্রথমেই আমরা চলে আসি, ট্রপোস কথার অর্থ হচ্ছে মেশানো, এবং এটা হচ্ছে একটা মিশ্র মণ্ডল যেখানে অধিক পরিমাণ গ্যাসীয় উপাদান, জলীয় বাষ্প এবং ধূলিকণা এই অঞ্চলে রয়েছে, এবং এখানে কিন্তু প্রায় 75% ভরের বায়ু প্রেজেন্ট। কারণ অধিক পরিমাণ মাধ্যাকর্ষণ বল এই অঞ্চলে কাজ করে, যত ওপরে যাচ্ছি বায়ুর চাপ কিন্তু এক্ষেত্রে কমে যায়। তাহলে আমরা কি জানবো? এখানে কিন্তু সম্পূর্ণ রকমের বায়ুর চাপ, যত উচ্চতা বাড়বে তত বায়ুর চাপ হ্রাস পাবে। দেখো বায়ুর চাপ হ্রাস পাবে, এবং তাছাড়া উষ্ণতাও কিন্তু হ্রাস পায়, ঠিক আছে। যত আমরা পৃথিবী পৃষ্ঠ থেকে, ভূপৃষ্ঠ থেকে ওপরের দিকে উঠবো তত উষ্ণতা হ্রাস পাবে, বায়ুর চাপ হ্রাস পাবে। আর কি হ্রাস পাবে? আর হচ্ছে বায়ুর উপাদান, অর্থাৎ 75% ভরের বায়ু এখানে প্রেজেন্ট। আর যত ওপরে উঠবো বায়ুর ঘনত্ব কিন্তু এই
অঞ্চলে হ্রাস পেয়ে যায়, ঠিক আছে। এছাড়া এই অঞ্চলটাকে আমরা কি নাম দিই, এই অঞ্চলটাকে নাম দেওয়া হয় ক্ষুব্ধ মণ্ডল। দেখো নাম দেওয়া আছে এই অঞ্চলের ক্ষুব্ধ মণ্ডল, কারণ সমস্ত ঝড় বৃষ্টি বজ্রপাত এই অঞ্চলেই ঘটে থাকে। ওকে, তাছাড়া এটা কত পর্যন্ত উচ্চতায় অবস্থিত, এটা হচ্ছে 12 থেকে 18, কোনো কোনো জায়গায় দেখবে অনেক অন্যরকম ভ্যালু বলা আছে, কোথাও থেকে দেখবে 20 কিলোমিটার, কোথাও দেখবে 16 কিলোমিটার, এটা অ্যাপ্রক্সিমেট প্রায় কথাটা উল্লেখ করবে। 12 থেকে 18 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত, ঠিক আছে। আর হচ্ছে এই অঞ্চলের সব থেকে ওপরের অঞ্চল, সেটা হচ্ছে ট্রপোপজ নামে বিখ্যাত, এবং সেই অঞ্চলে প্রায় -56 ডিগ্রি টেম্পারেচার পর্যন্ত কিন্তু চলে যায়, যেহেতু ভূপৃষ্ঠ থেকে উপরে ওঠায় তাপমাত্রা কমতে থাকছে, ঠিক আছে। তো -56 ডিগ্রি টেম্পারেচার কিন্তু এখানে হয়ে যায়। আর এটাকে আমরা কি বলি, এটাকে আমরা বলে থাকি বৈপরীত্য উষ্ণতা অঞ্চল, ঠিক আছে, ক্রমহ্রাসমান উষ্ণতা অঞ্চল, যেখানে আমাদের ল্যাপস রেট কাজ করে, এবং সেটা কি, এটা হচ্ছে প্রতি কিলোমিটার অন্তর অন্তর 6.5 ডিগ্রি সেলসিয়াস করে এখানে কিন্তু উষ্ণতা হ্রাস পেতে থাকে। এইটাকে আমরা কি বলি, ল্যাপস রেট বলে থাকি, ঠিক আছে। তো এটা তো আমাদের ট্রপোস্ফিয়ার সম্পর্কে হয়ে গেল। এবার আমরা পড়বো হচ্ছে কি স্ট্র্যাটোস্ফিয়ার সম্পর্কে। স্ট্র্যাটোস, যেটাকে আমরা শান্ত মণ্ডল বলে থাকি। শান্ত মণ্ডল কেন বলি, কারণ এখানে কোনো ঝড় বাদলা বৃষ্টিপাত কিচ্ছুই হয় না, এবং এই অঞ্চলে চলাচল করে কিন্তু জেট প্লেন। আর কি, এটা কোথা থেকে কত পর্যন্ত বিস্তৃত লেখা আছে দেখো, 20 থেকে 50 কিলোমিটার বিস্তৃত। এই অঞ্চলটার আরেকটা নাম শান্ত মণ্ডল, কারণ এখানে কোনো রকমের মেঘ ঝড় বৃষ্টি হয় না, কোনো প্রাকৃতিক গোলযোগ এখানে হয় না, জেট প্লেনগুলো এখানে চলাচল করে। কিন্তু এখানে একটা বৈশিষ্ট্য রয়েছে, এই অঞ্চলে থাকে হচ্ছে ওজোন মণ্ডল বা ওজোন স্তর, যেটা ইউভি রশ্মি থেকে আমাদেরকে রক্ষা করছে। ইউভি রশ্মি থেকে ওজোন মণ্ডলটা সমস্ত রকমের ইউভি রশ্মি শোষণ করছে, যেটা পৃথিবী পৃষ্ঠে এসে পৌঁছাচ্ছে না, ঠিক আছে। তাহলে এটার আরেকটা নাম হচ্ছে কি ওজোন মণ্ডল, ওকে, যেখানে ওজোন স্তরের বা ওজোন অণুর ঘনত্ব সব থেকে বেশি। এছাড়া কি, এখানে কিন্তু যেহেতু ওজোন অণু রয়েছে, তাই কি হয়, ইউভি রশ্মি শোষণ হচ্ছে, যার ফলে উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতাও কিন্তু বৃদ্ধি পাচ্ছে। আর চাপ তো প্রত্যেকের জায়গায় সেম, যত উপরে উঠবো চাপ কিন্তু হ্রাস পাবে। এটারও দেখবে ওপরের অঞ্চলটাকে আমরা স্ট্র্যাটোপজ রিজিয়ন বলি, যেখানে উষ্ণতা থেমে যায়, উষ্ণতা আর কোনো রকমের তারতম্য দেখতে পাওয়া যায় না। এবং এই অঞ্চলে, এই যে স্ট্র্যাটোপজ অঞ্চলে ম্যাক্সিমাম টেম্পারেচার কত গিয়ে দাঁড়ায়, মনে রাখবে 0 ডিগ্রি সেলসিয়াসে গিয়ে পৌঁছায় হচ্ছে এই অঞ্চলের বা স্ট্র্যাটোপজের উষ্ণতা, সব থেকে উচ্চ উষ্ণতা এই স্তরের, ঠিক আছে। তাহলে এটা আমাদের স্ট্র্যাটোস্ফিয়ারের রিভিশন হয়ে গেল। এরপর আমরা চলে আসছি হচ্ছে মেসোস্ফিয়ার, বা সব থেকে যেটাকে আমরা হিমমণ্ডল বলে থাকি, একদম ঠান্ডা রিজিয়ান। তো মেসোস্ফিয়ারের উচ্চতা কত, মেসোস্ফিয়ারের উচ্চতা হচ্ছে, এখানে লেখা নেই, হ্যাঁ লেখা আছে, 50 থেকে 85 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। 50 থেকে 85 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। এই অঞ্চলের টেম্পারেচার প্রায় -92 থেকে -100 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়, কারণ এখানে কোনো রকমের ওজোন মণ্ডলের অস্তিত্ব নেই, ফলে উচ্চতা বৃদ্ধিতে এখানে কিন্তু উষ্ণতা হ্রাস পায়, অ্যাজ ওয়েল অ্যাজ চাপও হ্রাস পাবে। তাহলে আমরা এখানে কি দেখবো, এই অঞ্চলটাকে হিমমণ্ডল বলবো, কারণ এখানে টেম্পারেচার সব থেকে কম। এবং এটার সুবিধা হচ্ছে, এই অঞ্চলে উল্কাপিণ্ড যখনই পাস করতে চায়, সাথে সাথে জ্বলন্ত উল্কাপিণ্ড ছাইয়ে পরিণত হয়, প্রথমে জ্বলে ওঠে এবং তার সাথে সাথে এটা কিন্তু পুড়ে ছাই হয়ে যায়। অত নিম্ন টেম্পারেচারের মধ্যে দিয়ে ওটা কিন্তু পাস করতে পারে না, আর সেটা আমাদের পৃথিবীতে এসে পৌঁছাতে পারে না। তাহলে এটা একটা ভালো জায়গা, আশা করি বোঝা গেছে। এবং এটারও যখন উচ্চতম অঞ্চলটাকে উষ্ণতা যেখানে তারতম্য আর থাকে না, অর্থাৎ উষ্ণতা স্থির হয়ে যায়, সেটাকে আমরা মেসোপজ রিজিয়ন বলি, ওকে। তাহলে আমরা বুঝে গেলাম প্রত্যেকটা মেসোস্ফিয়ার রিজিয়নের প্রত্যেকটা আইডিয়া, একবার পুরো মিলিয়ে নাও। আরেকটা জিনিস, এখানেও কিন্তু উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা হ্রাস পায় এবং চাপও হ্রাস পায়, ওকে। তাহলে আমাদের মেসোস্ফিয়ার সম্পর্কে প্রত্যেকটা ডান। এরপর আমাদের নেক্সট হচ্ছে থার্মোস্ফিয়ার, যেটার অনেক রকম নাম আছে। এক হচ্ছে এটাকে তাপমণ্ডল বলা হয়, দুই হচ্ছে এটাকে আয়োনোস্ফিয়ার বলা হয়, কারণ সবকিছুতেই আসছি। তো থার্মোস্ফিয়ারের উচ্চতা কত থেকে কত পর্যন্ত বিস্তৃত, দেখো 80 থেকে প্রায় 500 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত হচ্ছে থার্মোস্ফিয়ারের উচ্চতা। এবার মানে মেসোপজের ওপরে কত থেকে 80 থেকে 500 পর্যন্ত এটা বিস্তৃত। এবার এইটাকে আমরা আয়োনোস্ফিয়ার কেন বলে থাকি, এই অঞ্চলে প্রচুর পরিমাণে আয়নের মানে পরিমাণ বেশি পাওয়া যায়। এখানে মেনলি যে সমস্ত গ্যাসীয়, কারণ কি সমস্ত গ্যাসীয় উপাদানগুলো তো মাধ্যাকর্ষণের টানে নিচে চলে গেছে, তাহলে এই অঞ্চলে সমস্ত গ্যাসীয় উপাদানগুলো আয়োনাইজড হয়ে যায়, ঠিক আছে। যেমন আমরা মেসোস্ফিয়ার রিজিয়নে আমরা মানে বলা হলো না, সেখানে হচ্ছে নাইট্রোজেনের বিভিন্ন অক্সাইড, এদের বেশি ঘনত্ব পাওয়া যায়, নাইট্রোজেন, অক্সিজেন, NO+, এই টাইপের গ্যাসের ঘনত্ব বেশি পাওয়া যায়, ঠিক আছে।
এবং যত আমরা ওপরের দিকে উঠবো তত না আসলে এই অঞ্চলগুলো, এই যে থার্মোস্ফিয়ার, এই অঞ্চলটা চলে আসে হচ্ছে বিষম মণ্ডলের আন্ডারে, যেখানে সমস্ত গ্যাসের অনুপাতগুলো সেম থাকে না, ভ্যারি করতে থাকে। কোনো জায়গায় নাইট্রোজেনের ঘনত্ব বেশি, তারপরে অক্সিজেনের ঘনত্ব বেশি, তারপরে হিলিয়াম, হাইড্রোজেন, এরকম ডিফারেন্ট স্তরে কিন্তু প্রত্যেকটা গ্যাসীয় উপাদানের ঘনত্ব কিন্তু ডিফারেন্ট হয়ে যায়। এবং তাই জন্যই তো আমরা এটাকে হেট্রোস্ফিয়ারের আন্ডারে ফেলি, তাই না? মেসোস্ফিয়ার পর্যন্ত হচ্ছে সমমণ্ডলের আন্ডারে পড়ে, ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার আর মেসোস্ফিয়ার। এই তিনটেতে গ্যাসীয় উপাদানগুলোর যে ঘনত্বটা সবকটাই সমানুপাতে থাকে, প্রায় সব জায়গাতে সেম অ্যামাউন্টের থাকে, ঠিক আছে? মানে সব জায়গায় যে মিশ্রিত অবস্থায় গ্যাসগুলো রয়েছে সবাইকে আমরা সেম অনুপাতে পেয়ে থাকি। কোনো এমন জায়গা হবে না যে হ্যাঁ এই অঞ্চলে বেশি পরিমাণ অক্সিজেন পাওয়া যাচ্ছে, এই অঞ্চলে বেশি পরিমাণ কার্বন ডাইঅক্সাইড পাচ্ছে, এরকম কিছু হবে না। সব জায়গায় মিশ্রভাবে থাকবে এবং সেম অনুপাতে পাওয়া যাবে। তাই জন্য এই তিনটে অঞ্চলকে আমরা সমমণ্ডলের আন্ডারে ফেলি। এবার কথা হচ্ছে, থার্মোস্ফিয়ারে কিন্তু দেখা যায় যে নাইট্রোজেন আর অক্সিজেনের অণুর ঘনত্ব বেশি পাওয়া যাচ্ছে এবং সেই অণুগুলো কিন্তু আয়োনাইজড রূপে পাওয়া যাচ্ছে, গ্যাস রূপে বা অণু রূপে তারা থাকছে না। কেন থাকছে না? কারণ যখন সূর্য থেকে একদম বিভিন্ন রকমের রশ্মি, লাইক ইউভি রশ্মি, মহাজাগতিক রশ্মি বা কসমিক রে যেটাকে বলি, গামা রশ্মি, এক্স রশ্মি, এই টাইপের প্রচন্ড উচ্চ শক্তি সম্পন্ন রশ্মি যখন এই থার্মোস্ফিয়ার রিজিয়ান বা এক্সোস্ফিয়ার এই সমস্ত রিজিয়ানকে ভেদ করে আসছে, তখন কি হয়, নাইট্রোজেন, অক্সিজেনের এই সমস্ত অণুগুলো ওই মহাজাগতিক রশ্মি, এক্স রশ্মি এদেরকে না শোষণ করে। শোষণ করার পর এরা প্রচন্ড এক্সাইটেড হয়ে যায়। এবার এক্সাইটেড হয়ে গিয়ে এদের মধ্যে থেকে ইলেকট্রন নির্গত হয়, বা এই যে ইলেকট্রন নির্গত হয়ে গেল তখন ওরা আয়নে রূপান্তরিত হয়ে যায়। তার মানে এই অঞ্চলে প্রচুর পরিমাণে আয়নের উপস্থিতি রয়েছে। এই আয়নের উপস্থিতির কারণে আমরা এই অঞ্চলটাকে কি নাম দেব? আয়োনোস্ফিয়ার নাম দেব। এই অঞ্চলে আয়নের ঘনত্ব বেশি থাকার কারণে বেতার তরঙ্গের প্রতিফলন এই অঞ্চলে হয়। কি বললাম বোঝা গেছে? বেতার তরঙ্গের প্রতিফলন, যার সেটার সাহায্যে আমরা এই যে ফোনে কথা বলি, হ্যালো সোনা বাবু করতে থাকি, তো এটা কিসের জন্য? এটা এই বেতার তরঙ্গের প্রতিফলন হয় এই অঞ্চলের আয়নগুলোর সাহায্যে, ঠিক আছে? এই অঞ্চলের আকাশকে আমরা ব্ল্যাক কালারের দেখতে পাই, কারণ কি এখানে তো কোনো ধূলিকণা নেই যে আলোর বিচ্ছুরণ ঘটাবে। যেরকম ট্রপোস্ফিয়ারের আকাশকে আমরা ব্লু বিভিন্ন কালারের দেখায়, যে আমরা তো ট্রপোস্ফিয়ারে থাকি, মানে একদম মাথার উপরের আকাশকে বিভিন্ন সময় বিভিন্ন কালারের দেখছি, কোনো সময় সাদা দেখছি, কোনো সময় নীল দেখছি, কোনো সময় লাল দেখছি। এটা মেনলি কেন হয় বলো তো? আমাদের বায়ুমণ্ডলের ট্রপোস্ফিয়ারে রয়েছে হচ্ছে ধূলিকণা, যেটা আলোর বিচ্ছুরণে হেল্প করছে। বাট এই থার্মোস্ফিয়ারে তো আর ধূলিকণা নেই, এত উপরে আর ধূলিকণার অস্তিত্ব পাওয়া যায় না, ফলে একদম কোনো রকমের আলোর বিচ্ছুরণ হয় না, ফলে এখানে কিন্তু আকাশকে ব্ল্যাক কালার দেখতে পায়। এবার কথা হচ্ছে, এই অঞ্চলে মেরুজ্যোতি দেখা যায়, আকাশকে কালো দেখাবে। এবার তারপরে হচ্ছে এখানে এই সমস্ত মেরু অঞ্চল যেগুলো রয়েছে, আর্কটিকা, আন্টার্কটিকা, লাইক সুমেরু কুমেরু অঞ্চলে, এই অঞ্চলের আকাশে বিভিন্ন আলোর ছটা দেখতে পাওয়া যায়। দেখতেই পাচ্ছ এখানে আমি ছবি দিয়েছি, এটা হচ্ছে মেরুজ্যোতি, অরোরা বোরিওলিস, অরোরা অস্ট্রালিস। এগুলো মেরু অঞ্চলে সুমেরু কুমেরু প্রভা নামে পরিচিত। দেখবি মেরু অঞ্চলে 6 মাস দিন 6 মাস রাত থাকে, তাহলে 6 মাস রাতে তো ঘুটঘুটে অন্ধকার থাকবে, তাহলে তো ওইখানকার লোকরা, মানে ওইখানে যারা বাসিন্দা, তারা তো কিছুই দেখতে পাবে না। কিন্তু সেটা হয় না, ওই সময় ওই রাতের আকাশে কিন্তু এরকম আলোর আভা বিভিন্ন কালারের, পুরো একদম রং বেরঙের হয়ে যায়। এটা তার কারণ কি, এইখানে যে আয়ন্সগুলো উপস্থিত রয়েছে, সেই আয়ন্সগুলোর মধ্যে আলোক রাসায়নিক বিক্রিয়া চলতে থাকে, মানে কন্টিনিউয়াস ইলেকট্রন গ্রহণ বর্জন এরকম চলতে থাকে, এবং যেই বিক্রিয়ার কারণে আলো উৎপন্ন হয় বা আলোক শক্তি উৎপন্ন হয়, যেই আলোটাকেই আমরা কিন্তু মেরুজ্যোতি রূপে আকাশে দেখতে পাই। তাহলে এই অঞ্চলে কি পাওয়া যায়? মেরুজ্যোতি দেখতে পাওয়া যায়। আকাশ নর্মালি এখানে কালো। এই অঞ্চলের কিন্তু যেহেতু আয়নের উপস্থিতি এত বেশি, আর এরকম মহাজাগতিক রশ্মি, গামা রশ্মি, উচ্চ শক্তি সম্পন্ন রশ্মিগুলো এই অঞ্চলে শোষণ হয়, যার কারণে এই অঞ্চলের উষ্ণতা কিন্তু অনেক বৃদ্ধি পায়। অর্থাৎ উচ্চতা বৃদ্ধিতে এখানের কিন্তু উষ্ণতা কি হবে? বৃদ্ধি পাবে, আর বায়ুর চাপ কিন্তু অলওয়েজ হ্রাস পাবে। তাহলে এই অঞ্চলের উষ্ণতা প্রায় 1200 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়। কি বললাম বুঝেছো? 1200 ডিগ্রি সেলসিয়াসে এই অঞ্চলের উষ্ণতা পৌঁছায়। তাহলে এই অঞ্চলটা সম্পর্কে বা থার্মোস্ফিয়ার সম্পর্কে প্রত্যেকের আইডিয়া হয়ে গেছে। দেখো এখানে প্রত্যেকটা পয়েন্ট কিন্তু আমি যেগুলো বললাম সেগুলো মোটামুটি লেখা রয়েছে, আর তোমাদের কানেও ঢুকে গেল, রিভিশন হয়ে গেল। এরপরে আমরা ইয়েতে চলে যাব, সেটা হচ্ছে এক্সোস্ফিয়ার অ্যান্ড ম্যাগনেটোস্ফিয়ার। এক্সোস্ফিয়ার হচ্ছে থার্মোস্ফিয়ারের ওপরের অঞ্চল, যেখানে প্রায় বলবো বায়ুর কণা একেবারেই নগণ্য, যেখানে হাইড্রোজেন আর হিলিয়াম গ্যাসকেই মেনলি পাওয়া যায়। আর এই এক্সোস্ফিয়ার কিন্তু একদম তোমার 500 থেকে প্রায় আরো ওপরে, একদম যত ওপরে যাবে, আর তারপরের রিজিয়ানটা হচ্ছে ম্যাগনেটোস্ফিয়ার, যেটা সৌরমণ্ডলের সাথে মিশে গেছে, ঠিক আছে, মহাশূন্যের সাথে মিশে গেছে, ঠিক আছে। তো এক্সোস্ফিয়ারের উষ্ণতা এখানেও কিন্তু প্রচুর পরিমাণে আয়োনাইজড রূপে পাওয়া যাচ্ছে, হিলিয়াম হাইড্রোজেন গ্যাসকে প্রাধান্য মানে বেশি পরিমাণ পাওয়া যায়।
যেহেতু এই দুটো গ্যাস সব থেকে হালকা এবং এই অঞ্চলের উষ্ণতা প্রায় 1600 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এটা হচ্ছে সব থেকে উষ্ণতম অঞ্চল, কারণ আয়োনোস্ফিয়ার হচ্ছে 1200 ডিগ্রি, এখানে হচ্ছে 1600 ডিগ্রি টেম্পারেচার। তাহলে এই অঞ্চলটা হচ্ছে সব থেকে উষ্ণতম অঞ্চল এবং এটার রেঞ্জ কত, প্রায় 500 থেকে 1000 কিলোমিটার পর্যন্ত। তো এটার ওপরে রয়েছে হচ্ছে ম্যাগনেটোস্ফিয়ার, যেটা একদম 1000 থেকে বলা হয় যেন সৌরমণ্ডলের সাথে মিশে গেছে, ঠিক আছে। তো এক্সোস্ফিয়ারে আমাদের মেনলি কৃত্রিম উপগ্রহগুলোকে স্টেশন করা হয়, ঠিক আছে। যে সমস্ত জিও স্টেশনারি স্যাটেলাইট, যেগুলো আমাদের আবহাওয়ার খবর, হেনা তেনা বিভিন্ন উপগ্রহের খবর আমাদের যে জানতে সাহায্য করে বেতার তরঙ্গের মাধ্যমে। তো এটা কিন্তু সমস্ত উপগ্রহগুলোকে স্থাপন করার সব থেকে বেস্ট জায়গা, এখানে কৃত্রিম উপগ্রহগুলোকে স্টেশন করা হয়। অ্যান্ড ম্যাগনেটোস্ফিয়ার হচ্ছে এক্সোস্ফিয়ারের ওপরের রিজিয়ন, যেখানে এই পৃথিবীর যে চুম্বক, যে একদম চুম্বকের যে একটা রয়েছে, সেই চুম্বক বলরেখাগুলো এখানে প্রায় দেখতেই পাচ্ছ এরকম চুম্বকের পাওয়া যায়, কারণ এখানে সমস্ত রকমের ইলেকট্রন প্রোটনের ঘনত্ব, এখানে আর কোনো বায়বীয় উপাদান পাওয়া যায় না, এখানে যা পাওয়া যায় সমস্ত কি ইলেকট্রন প্রোটনের ঘনত্ব পাওয়া যায়, যেখানে কিন্তু আমরা ভ্যান অ্যালেন বলয় দেখতে পাই। তাহলে এই অঞ্চলে কি দেখতে পাবো, ভ্যান অ্যালেন বলয়। ওকে, তাহলে বোঝা গেছে। তাহলে আমাদের কিন্তু এক্সোস্ফিয়ার, ম্যাগনেটোস্ফিয়ার প্রত্যেকটা বায়ুমণ্ডলের স্তর সম্পর্কে আমাদের ক্লিয়ার হয়ে গেল। এবারে আমরা চলে আসবো হচ্ছে যে রাসায়নিক গঠন অনুসারে যে দুভাগে ভাগ করা হয়েছিল, হোমোস্ফিয়ার আর হেটেরোস্ফিয়ারের কি ভাগ। তো হোমোস্ফিয়ার মানে নামেই বুঝতে পারছিস, হোমো মানে সেম টাইপের। তো হোমোস্ফিয়ারে থাকে হচ্ছে যেখানে প্রত্যেকটা বায়বীয় উপাদান সমানুপাতে থাকে, সেটা হচ্ছে হোমোস্ফিয়ারের অন্তর্গত। আর বিষমমণ্ডল মানে হচ্ছে যেখানে কোনো কোনো জায়গায় দেখা যাচ্ছে নাইট্রোজেনের ঘনত্ব বেশি, কোথাও হচ্ছে অক্সিজেনের, কোথাও হিলিয়ামের, কোথাও হাইড্রোজেনের, তাই জন্য এইটাকে আমরা বিষমমণ্ডল নাম দিই। এবং বিষমমণ্ডলটা আর সমমণ্ডলটা কত থেকে কত পর্যন্ত বিস্তৃত মনে রাখবে, সমমণ্ডলের উচ্চতা হচ্ছে ভূপৃষ্ঠ থেকে প্রায় 88 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। এখানে সমস্ত বায়ুর রাসায়নিক গঠন, গ্যাসীয় উপাদান কি থাকে, সমসত্ব এবং সমান অনুপাতে থাকে। আর কোন কোন রিজিয়ন সমমণ্ডলের আন্ডারে পড়ে, ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার আর মেসোস্ফিয়ার, যেটা আমি অলরেডি বলে দিয়েছি। এন্ড এরপরে চলে আসবো আমরা বিষমমণ্ডল সম্পর্কে। এখানে কিন্তু অনুপাতগুলো বায়বীয় উপাদান সেম ভাবে থাকে না, যার ফলে কি হচ্ছে, এখানে বেশিরভাগ ক্ষেত্রে নাইট্রোজেন, অক্সিজেন মানে অণুর ঘনত্ব থার্মোস্ফিয়ারে পাওয়া যাচ্ছে, এক্সোস্ফিয়ারে পাওয়া যাচ্ছে হিলিয়াম আর হাইড্রোজেন গ্যাসের ঘনত্ব। তাহলে আমাদের প্রত্যেকটা সমমণ্ডল বিষমমণ্ডল ক্লিয়ার। আর এটা কোথা থেকে কত পর্যন্ত, এটা 88 কিলোমিটার পর্যন্ত। 88 কিলোমিটার থেকে মানে সমমণ্ডল থেকে একদম পুরো সৌরমণ্ডলে গিয়ে মিশেছে, মানে এখানে 1000 থেকে 10,000 কিলোমিটার বলা ছিল। তো তোমাদের দেখবে কোনো কোনো বইতে রয়েছে যে 88 থেকে 1600 কিলোমিটার পর্যন্ত। তো 1600 কিলোমিটার পর্যন্ত হচ্ছে বায়ুর উপাদানের বৈশিষ্ট্য রয়েছে, মানে উপাদানের কি বলবো উপস্থিতি রয়েছে। বাট 10,000 কিলোমিটারটা হচ্ছে এখানে আর কোনো রকমেরই উপাদান পাওয়া যায় না, এগুলো সব ইলেকট্রন প্রোটনকে আর পাওয়া যায়। তো এটা হচ্ছে কোনো কোনো জায়গায় 88 থেকে 10,000 বলতে পারো বা 1600 বলতে পারো, কোনো ব্যাপার না। কিন্তু আমার মনে হয় এটা হচ্ছে সৌরমণ্ডলের সাথে যেহেতু মিশে গেছে, তো 10,000 লেখাটা বেটার। তো এই হচ্ছে আমাদের সমমণ্ডল বিষমমণ্ডল সম্পর্কিত। এরপর আমরা চলে আসি যে আমাদের যে স্ট্র্যাটোস্ফিয়ারের ওজোন মণ্ডল, তার ডিটেলস সম্পর্কে। তো ওজোন অণু কিভাবে সৃষ্টি আর কিভাবে ধ্বংস হয় সেগুলো আমাদের জানতে হবে। তো ওজোন অণু কোথায় রয়েছে, স্ট্র্যাটোস্ফিয়ারে দেখবে একদম 20 থেকে 30 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। তো আমরা একটা কাজ করি, আমরা ওজোন অণু কিভাবে উৎপাদন এবং বিয়োজন হয় তো সেটা একবার দেখে নিই ঝট করে। তো ফার্স্টে আমরা দেখবো হচ্ছে ওজোন অণু উৎপাদন। তো এটা যেহেতু রিয়াকশন বেসড, তো আমরা একটু রিয়াকশন দেখে নেব। তো প্রথমে উৎপাদন কি করে হবে, অক্সিজেন অণু ইউভি রশ্মির দ্বারা বিয়োজিত হয়ে পারমাণবিক অক্সিজেনে পরিণত হয়, ঠিক আছে। তো এবার পারমাণবিক একটা অক্সিজেন আবার পুনরায় অক্সিজেনের সাথে মিশে উৎপন্ন করে হচ্ছে ওজোন অণু। এটা হচ্ছে ক্লিয়ার হলো। এবার এই ওজোন অণু কি করবে, আমাদের বায়ুমণ্ডলের যে ইউভি রশ্মি ক্রস করতে চাইবে সেই ইউভি রশ্মিকে শোষণ করবে। তাহলে এই ওজোন অণু কি করবে, ইউভি রশ্মিকে শোষণ করে সে অক্সিজেন পরমাণুতে ভেঙে যাবে। এবার কি হবে, এই অক্সিজেন পরমাণুটা পুনরায় আরেকটা ওজোনকে অ্যাটাক করে ও দুই অণু অক্সিজেনে রূপান্তরিত করবে। এইটাকে আমরা কি বলবো, ওজোন অণু বিয়োজন। তাহলে এই পোর্শনটা কিন্তু চক্রাকার প্রসেসে চলে, একবার উৎপাদন একবার বিয়োজন, এইভাবে চক্রাকার প্রসেসে চলে। এই প্রসেসটার, এই যে চক্রাকার প্রসেস, এইটাকে আমরা সাইকেলটাকে কি বলি, চ্যাপম্যান সাইকেল বলে থাকি, ঠিক আছে। তাহলে ক্লিয়ার, তাহলে এই বিক্রিয়াটা কন্টিনিউয়াস চক্রাকার পদ্ধতিতে হতে থাকে। এবার এই বিক্রিয়া তো হচ্ছে, এবার এই ওজোন অণুকে ধ্বংস কারা কারা করছে, সব থেকে বেশি ধ্বংসকারী পদার্থ হচ্ছে সিএফসি এবং নাইট্রোজেনের বিভিন্ন অক্সাইড। এছাড়া এই সিএফসি, নাইট্রোজেনের বিভিন্ন অক্সাইড কোথায় থেকে উৎপাদন হয় এটা আমাদের জানতে হবে। সিএফসি উৎপাদন হয় হচ্ছে, মনে রাখবে, রেফ্রিজারেটর, এসি, বিভিন্ন কুলিং
এজেন্ট থেকে। এছাড়া অ্যারোসল স্প্রে, আমরা যে বডি স্প্রে ইউজ করি, বিভিন্ন প্লাস্টিক কারখানা, এই সমস্ত থেকে উৎপাদন হয় হচ্ছে সিএফসি, যেটা ক্লোরোফ্লুরোকার্বন নামে বা ফ্রেয়ন নামে পরিচিত। এছাড়াও ওজোন স্তরকে ধ্বংস করতে সক্ষম হচ্ছে নাইট্রোজেনের বিভিন্ন অক্সাইড, নাইট্রিক অক্সাইড, নাইট্রাস অক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড। এই তিনটে অক্সাইডগুলো কিন্তু বিভিন্ন কলকারখানা, শিল্প কলকারখানা, তাছাড়া জেট প্লেন থেকে নির্গত হয়। এছাড়া কিন্তু প্রাকৃতিকভাবে যখন বজ্রপাত হয় তখনও কিন্তু নাইট্রোজেন আর অক্সিজেন গ্যাসের মিশ্রণে যখন বিদ্যুৎ স্ফুলিঙ্গ হয় তখন কিন্তু নাইট্রিক অক্সাইড উৎপন্ন হয়। তো চলো দেখে নিই কিভাবে ধ্বংস করে। তো সিএফসি কিভাবে ওজোনকে ধ্বংস করে তো দেখে নিই। তো ফার্স্টে আমরা সিএফসির ভূমিকাটা দেখব। সিএফসি মানে হচ্ছে, তোমরা মনে রাখবে সিএফসির ফর্মুলা কি, CFCl3, এটা হচ্ছে ক্লোরোফ্লুরোকার্বন, এটা CFC11। তো সিএফসি কি করে, একদম উৎপাদন হয়ে সোজা স্ট্র্যাটোস্ফিয়ার উপরে চলে যায়। তো কোথা থেকে উৎপাদন হয় আমরা জানি, রেফ্রিজারেটর থেকে উৎপন্ন হয়। তো এটা চলে গিয়ে ইউভি রশ্মির দ্বারা বিয়োজিত হয়ে CFCl2 আর সক্রিয় ক্লোরিন পরমাণুতে পরিণত হয়। এই সক্রিয় ক্লোরিন পরমাণুই কিন্তু ওজোনকে অ্যাটাক করে, স্ট্র্যাটোস্ফিয়ারে থাকা, এবং ওজোনকে অ্যাটাক করে উৎপন্ন করে ক্লোরিন মনোক্সাইড, যেটাও কিন্তু একটা সক্রিয়। এছাড়া অক্সিজেন, তাহলে বুঝতেই পারছো ওজোনটা ভেঙে অক্সিজেনে রূপান্তরিত হয়ে যাচ্ছে। ক্লিয়ার? এবার এই ক্লোরিন অক্সাইডটাও কিন্তু বসে থাকে না, সে কিন্তু পুনরায় আবার আরেকটা ওজোনকে অ্যাটাক করবে এবং উৎপন্ন করবে সক্রিয় ক্লোরিন আর অক্সিজেন। তাহলে বুঝতেই পারছিস যে এই যে ক্লোরিন, সিএফসি থেকে সক্রিয় ক্লোরিন, এটাই হচ্ছে মেনলি যে মূলক, যেটা তোমার ওজোনকে অ্যাটাক করে ধ্বংস করতে সাহায্য করছে, এটা হচ্ছে সক্রিয় নেচারের। আর এই সক্রিয় ক্লোরিন থেকে উৎপন্ন হচ্ছে আরেকটা সক্রিয় পদার্থ, যেটা লক্ষাধিক ওজোনকে অ্যাটাক করে অক্সিজেন অণুতে রূপান্তরিত করতে পারে। তাই এইভাবে আমরা সিএফসি থেকে ওজোন স্তরকে ধ্বংস দেখতে পাই। এছাড়া সিএফসি ছাড়াও কে করবে, সিএফসি ছাড়াও করবে হচ্ছে নাইট্রোজেনের অক্সাইড, মানে নাইট্রিক অক্সাইড বা নাইট্রোজেন, নাইট্রাস অক্সাইড এক্সেট্রা। এদের কি ভূমিকা, তো এদের ভূমিকা দেখে নেব। এরা প্রথম কথা শিল্প কলকারখানা থেকে উৎপন্ন হতে পারে, বা বিভিন্ন রকমের জেট প্লেন থেকে উৎপাদন হতে পারে, বা প্রাকৃতিকভাবে নাইট্রোজেন আর অক্সিজেন গ্যাসের বিক্রিয়ায় প্রায় 3000 ডিগ্রি সেলসিয়াস যখন হয়, মানে বিদ্যুৎ স্ফুলিঙ্গ যখন হয়, তখন উৎপন্ন হয় নাইট্রিক অক্সাইড। এই যে নাইট্রিক অক্সাইডটা কি করবে, ওজোনকে অ্যাটাক করে। এটা কিন্তু জেট প্লেন থেকেও নির্গত হতে পারে, এটা আমি প্রাকৃতিকভাবে দেখিয়েছি। ঠিক আছে? তো এই নাইট্রিক অক্সাইডটা ওজোনকে অ্যাটাক করে উৎপন্ন করে হচ্ছে নাইট্রোজেন ডাইঅক্সাইড। ঠিক আছে? এটা ছাড়া নাইট্রোজেন ডাইঅক্সাইডও করে, আর উৎপন্ন করে কি, অক্সিজেন গ্যাস। দেখো, তাহলে এই নাইট্রোজেন ডাইঅক্সাইডটা কিন্তু চুপচাপ বসে থাকে না, পুনরায় আরেকটা কি করবে, নয় অক্সিজেন পরমাণুকে অ্যাটাক করবে, যে অক্সিজেন পরমাণুটা ওজোন যখন উৎপাদন হয়েছিল সেই সময় উৎপাদন হয়েছিল, মানে ওজোন যখন অক্সিজেন থেকে উৎপাদন করতে চাইছিল, তো তখন এই অক্সিজেন পরমাণুর সাথে কিন্তু এই নাইট্রোজেন ডাইঅক্সাইডটা বিক্রিয়া করতে পারে এবং উৎপন্ন হয় নাইট্রিক অক্সাইড আর অক্সিজেন গ্যাস। অথবা এই বিক্রিয়াটা কিভাবে চলতে পারে, নাইট্রোজেন ডাইঅক্সাইড পুনরায় আরেকটা ওজোন অণুকে অ্যাটাক করতে পারে বা উৎপন্ন করে নাইট্রিক অক্সাইড আর 2 অণু অক্সিজেন। তাহলে খেয়াল করো, এই নাইট্রিক অক্সাইডটাও কিন্তু কি করছে, নাইট্রিক অক্সাইডটা ওজোনকে অ্যাটাক করে নষ্ট করছে, ওজোনকে অক্সিজেনে রূপান্তরিত করছে, এবং অ্যাজ ওয়েল অ্যাজ সেইখান থেকে যে নাইট্রোজেন ডাইঅক্সাইড উৎপন্ন হচ্ছে সেটাও কিন্তু ওজোনকে অ্যাটাক করছে বা ওজোন ধ্বংস কিন্তু সাহায্য করছে। তাহলে বুঝতেই পারছিস, এইরকম দুটো গ্যাস যারা কিন্তু ওজোনকে অ্যাটাক করে ভেঙে দিয়ে অক্সিজেনে রূপান্তরিত করছে। তো তার মানে আমরা পেয়ে গেলাম কিভাবে এরা ওজোন স্তর ধ্বংস করছে। এবার ওজোন স্তর ধ্বংস করলে কি হতে পারে, প্রচুর কিছু হতে পারে। ইউভি রশ্মি ডিরেক্ট আমাদের পৃথিবী পৃষ্ঠে ঢুকতে পারে, এবং যার ফলে আমাদের মানুষের ওপর কি প্রভাব হবে, প্রজনন ক্ষমতা নষ্ট হবে, আমাদের ইমিউনিটি সিস্টেম নষ্ট হবে, চোখে ছানি পড়বে, স্কিনে একদম ডিরেক্ট পড়লে স্কিন ক্যান্সার হবে, ইত্যাদি বিভিন্ন রকমের প্রভাব কিন্তু আমাদের মানুষের উপর পড়ে। তাছাড়া আমাদের উদ্ভিদ জগতের উপর কিভাবে প্রভাব পড়বে, উদ্ভিদের পাতার উপর পড়লে পাতা বিবর্ণ হয়ে যাবে, সালোক সংশ্লেষ ঘটবে না, ফলে খাদ্য উৎপাদন করতে পারবে না, উদ্ভিদের বৃদ্ধি নষ্ট হবে, উদ্ভিদের বীজের অঙ্কুরোদ্গমের উপর একটা প্রভাব পড়বে। তো এগুলো হচ্ছে উদ্ভিদের উপর প্রভাব। এছাড়া কি আমাদের বায়ুমণ্ডল থেকে শুরু করে জলবায়ুর উপরে সমস্ত জায়গায় কিন্তু এই ওজনের ধ্বংসের বিশাল প্রভাব রয়েছে, যেটা ইউভি রশ্মি প্রবেশে আমাদের পৃথিবীতে সহায়তা করছে, যেটার কারণে কিন্তু বিশাল পরিমাণ ক্ষতিগ্রস্ত হতে পারে আমাদের পৃথিবী। তো এটার থেকে আমাদের, তাহলে এটা আমাদের মানে এটার থেকে বাঁচতে গিয়ে অফকোর্স আমাদের এই সমস্ত যে রেফ্রিজারেটর, এসি, এই সমস্ত পদার্থগুলোকে যাতে সিএফসি মানে না উৎপাদন করে সেদিকে খেয়াল রাখতে হবে। এছাড়া আমাদের এর মানে কি বলবো, এর কমানোর অনুযায়ী আমাদের মন্ট্রিল প্রোটোকল চালু হয়েছিল। ঠিক আছে? তো এরপরে আমরা চলে আসবো হচ্ছে নেক্সট টপিক, সেটা হচ্ছে গ্রিন হাউস এফেক্ট।
গ্রিন হাউস কি জিনিস তোরা অলরেডি জানিস। গ্রিন হাউস হচ্ছে শীত প্রধান দেশের একটা কাচের ঘর যেখানে কিন্তু গাছপালা বা চাষবাস করা হয়েছিল। তো এটা কি সিস্টেমে কাজ করে, সূর্যালোক এই কাচের ঘরের মধ্যে ডিরেক্ট প্রবেশ করে ক্ষুদ্র তরঙ্গ রূপে, কিন্তু যখন সেটা মাটিতে মানে মাটির দ্বারা শোষণ হয়ে যায়, তারপর যখন এটা প্রতিফলিত হওয়ার চেষ্টা করে, তখন প্রতিফলিত বলতে বিকিরণ হওয়ার চেষ্টা করে, বিকিরিত হওয়ার চেষ্টা করে, তখন সেটা দীর্ঘ তরঙ্গে পরিণত হয় এবং দীর্ঘ তরঙ্গটা কাচের ঘর ভেদ করে বেরোতে পারে না। ফলে পুরো ঘরের মধ্যে কি হয়, সূর্যরশ্মির দীর্ঘ তরঙ্গ বা তাপীয় তরঙ্গটা ট্র্যাপড হয়ে যায়, ফলে কাচের ঘরটা আস্তে আস্তে গরম হতে থাকে। এই সেম প্রসেসটা কিন্তু আমাদের পৃথিবী পৃষ্ঠেও হয়, কারণ পৃথিবীর ভূপৃষ্ঠে মানে ভূপৃষ্ঠের উপরে যে বায়ুমণ্ডল রয়েছে সেখানে রয়েছে কার্বন ডাই অক্সাইড, রয়েছে মিথেন থেকে শুরু করে জলীয় বাষ্প, নাইট্রোজেনের বিভিন্ন অক্সাইড, এই সমস্ত গ্যাস হচ্ছে গ্রিন হাউস গ্যাস নামে পরিচিত। তাহলে কোন কোন গুলোকে আমরা গ্রিন হাউস গ্যাস বলবো, দেখো এখানে লেখাই আছে, কার্বন ডাই অক্সাইড, মিথেন, নাইট্রোজেনের অক্সাইড, জলীয় বাষ্প এক্সেট্রা। তার মধ্যে এই কার্বন ডাই অক্সাইডটাই হচ্ছে প্রধান গ্রিন হাউস গ্যাস, কারণ এর অ্যামাউন্ট রয়েছে প্রচুর পরিমাণে। তো কার্বন ডাই অক্সাইড এই সমস্ত গ্যাসের বা গ্রিন হাউস গ্যাসের কাজ কি, এরা কিন্তু সূর্যের দীর্ঘ তরঙ্গ বিশিষ্ট অবলোহিত রশ্মিকে বা ইনফ্রারেড রশ্মিকে নিজের মধ্যে শোষণ করতে পারে এবং বায়ুমণ্ডলের উষ্ণতা উত্তপ্ত রাখতে পারে, যার ফলে কিন্তু পৃথিবীর উষ্ণতা আস্তে আস্তে বৃদ্ধি পাবে। দেখ এখানে এরকম আমি পাই চার্টের মাধ্যমে দেখিয়েছি যে সব থেকে বেশি পরিমাণে হচ্ছে কার্বন ডাই অক্সাইড, তাই জন্য এটাকে আমরা প্রধান গ্রিন হাউস গ্যাস বলি। এছাড়া রয়েছে নাইট্রোজেনের অক্সাইড, ওজোন, সিএফসি, মিথেন, জলীয় বাষ্প এক্সেট্রা, এরা সকলেই কি গ্রিন হাউস গ্যাস। এরা আছে বলেই কিন্তু আমাদের পৃথিবীর উষ্ণতা বা বায়ুমণ্ডলের উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে এবং তার জন্যই কিন্তু আমাদের জীব জগৎ বা প্রাণী জগতের অস্তিত্ব পৃথিবীতে বজায় রেখেছে। এবার এটা যদি না থাকতো তাহলে কিন্তু পুরো পৃথিবী একটা হিমমণ্ডলে বা বরফে -30°C পৌঁছাতো। কারণ কি, সূর্যরশ্মি আসতো, মাটির দ্বারা শোষণ হতো, দিয়ে বিকিরিত হয়ে পুরোপুরি মহাশূন্যে ফিরে যেত, ফলে বায়ুমণ্ডল গরমই হতো না। তাই এদের কিন্তু একটা বিশেষ উপযোগিতা রয়েছে এই গ্রিন হাউস গ্যাসগুলোর। কিন্তু এই গ্রিন হাউস গ্যাসগুলোর পরিমাণ এত পরিমাণে বৃদ্ধি পাচ্ছে, যার জন্য কি হচ্ছে, গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে, যার ফলে পৃথিবীর গড় উষ্ণতা ক্রমাগত বছরের পর বছর বৃদ্ধি পাচ্ছে। এটা কিন্তু একটা বিশাল ব্যাড এফেক্ট। তার কারণ মনে রাখবে যে গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে বলেই এটা, এবং কেন হচ্ছে, অফকোর্স এই গ্যাসগুলোর পরিমাণ প্রচুর পরিমাণে বৃদ্ধি পাচ্ছে। এবার এটা কেন বৃদ্ধি পাচ্ছে, জীবাশ্ম জ্বালানি হচ্ছে বলে জীবাশ্ম জ্বালানিকে আমরা প্রচুর পরিমাণে ব্যবহার করছি, যার ফলে, তাছাড়া ক্রমাগত আমরা অরণ্য ছেদন করছি, যার ফলে এই CO2 টাইপের গ্যাসগুলোকে অরণ্য মানে গাছ তো শোষণ করে না, এদেরকে শোষণ করতে পারছে না। এছাড়া রেফ্রিজারেটর ইউজ করছি ইত্যাদির কারণে কিন্তু গ্লোবাল ওয়ার্মিং এর গ্যাসগুলোর পরিমাণ প্রচুর, মানে গ্রিন হাউস গ্যাসগুলোর পরিমাণ বেড়ে যাচ্ছে, ফলে গ্লোবাল ওয়ার্মিংও বাড়ছে। এবার গ্লোবাল ওয়ার্মিং বৃদ্ধির ফলে কি হতে পারে, প্রচুর কিছু, যেমন পৃথিবীর গড় উষ্ণতা প্রত্যেক বছর 0.05 হারে বাড়ছে, যার ফলে কিন্তু আমাদের মেরু অঞ্চলের বরফ গলে যাচ্ছে, দাবানল সৃষ্টি হতে পারে। বরফ গলে যাওয়ার ফলে কি হবে, সমুদ্রের জলতলের উচ্চতা বৃদ্ধি পাবে, ফলে চাষের জমিতে সেই সমুদ্রের লবণাক্ত জল ঢুকে যাবে, চাষ আবাদে প্রচন্ড পরিমাণে অনুর্বর হয়ে যাবে, চাষাবাদ হবে না, এটা একটা সমস্যা। তাছাড়া জলবায়ুর পরিবর্তন হবে, দেখ এখন গরমের পরিমাণ কি পরিমাণ বেড়ে গেছে, তাহলে জলবায়ুর পরিবর্তন হবে। তাছাড়া প্রচুর পরিমাণে উপকূলবর্তী মানে প্লাবন শুরু হবে, ঝড় বৃষ্টি, সাইক্লোন এই সমস্ত শুরু হবে। তো এই সমস্ত দুর্যোগ ইত্যাদি কেন হচ্ছে, গ্লোবাল ওয়ার্মিং এর কারণে কিন্তু হচ্ছে, এবং পৃথিবীর গড় উষ্ণতা প্রচুর পরিমাণে বৃদ্ধি পাচ্ছে। তাহলে এর থেকে আমরা কি করে রক্ষা পাবো, অফকোর্স প্ল্যান্টেশন করে, আমাদের প্রচুর পরিমাণে গাছ লাগাতে হবে, যার ফলে কিন্তু গাছের পক্ষেই একমাত্র কার্বন ডাই অক্সাইড বা গ্রিন হাউস গ্যাসগুলোর পরিমাণ কমানো পসিবল। তাছাড়া অফকোর্স আমাদের সচেতন হতে হবে, আমরা যাতে চেষ্টা করব জীবাশ্ম জ্বালানির মানে ব্যবহারের বদলে যাতে আমাদের যেগুলো সৌরশক্তি, বায়ু শক্তি, সেই সমস্ত অপ্রচলিত শক্তিগুলোকে ব্যবহার বাড়াতে হবে। এছাড়া সাইকেল, রিক্সা যেগুলো জীবাশ্ম জ্বালানি মানে পুড়ায় না বা গ্রিন হাউস গ্যাস উৎপাদন করে না, সেই টাইপের যানবাহনগুলোকে যাতে আমরা ব্যবহার করতে পারি, সেই দিকে কিন্তু আমাদের সচেতন হতে হবে। ওকে, এরপর আমাদের জানতে হবে কিন্তু বিভিন্ন শক্তির উৎসগুলো সম্পর্কে। তো শক্তির উৎসের মধ্যে দু রকমের আছে, পুনর্নবীকরণ আর তোমার অনবীকরণযোগ্য। যারা পুনর্নবীকরণ, যেমন সৌরশক্তি, বায়ু শক্তি, জোয়ার ভাটা শক্তি, তারপরে হচ্ছে জলবিদ্যুৎ শক্তি, বায়োমাস শক্তি এক্সেট্রা, যাদেরকে আমরা যত খুশি ব্যবহার করতে পারি, কারণ এদের ভান্ডার অপরিসীম, এদের ফুরায় না। আর যেগুলো প্রচলিত শক্তি, যেমন কয়লা, পেট্রোলিয়াম, এদের কিন্তু ভান্ডার সীমিত, মাটির তলায় বছরকে বছর মানে টাইম লাগে এদের উৎপাদন হতে, তাই এদের ভান্ডার সীমিত। এবং হ্যাঁ, এরা অনেক ভালো পরিমাণে জ্বালানি, কারণ এদের তাপন মূল্য অনেক বেশি। তো তাপন মূল্য কি জিনিস, তাপন মূল্য হচ্ছে কোনো জ্বালানির দহনে, কোনো 1 মিটার কিউব বা 1 কেজি ভরের জ্বালানির সম্পূর্ণ দহনে যে পরিমাণ তাপ উৎপন্ন হয়, তো তাকেই আমরা ওই জ্বালানির তাপন মূল্য বলি, যার একক হচ্ছে কিলোজুল পার কেজি বা জুল পার কেজি, ক্যালোরি পার গ্রাম এক্সেট্রা হচ্ছে তাপন মূল্যের একক। ওকে, তো জ্বালানির মধ্যে আমাদের
জ্বালানি যদি আমরা প্রচুর পরিমাণে এই সমস্ত জীবাশ্ম জ্বালানিকে আমরা প্রচুর পরিমাণে ব্যবহার করে ফেললে এক সময় দেখা যাবে হচ্ছে শক্তি সংকট। শক্তি সংকটের থেকে বাঁচতে আমাদের স্থিতিশীল উন্নয়ন প্রয়োজন। আমাদের সমস্ত জ্বালানিগুলোকে সঠিকভাবে চাহিদা অনুসারে কিন্তু সঠিকভাবে কি বলবো পরিকল্পিতভাবে কিন্তু আমাদের ব্যবহার করা উচিত। না হলে কিন্তু এদের ভান্ডার যেহেতু সীমিত, এক টাইম পর ভবিষ্যৎ প্রজন্ম কিন্তু আর কোনো রকমভাবে এই জ্বালানিগুলোকে ব্যবহার করতে পারবে না। তাই ভবিষ্যৎ প্রজন্মের কথা মাথায় রেখে আমাদের কিন্তু এই জ্বালানিগুলোকে একদম সঠিক উপায়ে ব্যবহার করা উচিত, যার ফলে পরবর্তী প্রজন্ম যাতে এদেরকে ব্যবহার করতে পারে। এবং তার জন্য আমাদের যেটা বিকল্প ব্যবস্থা নিতে হবে, অপ্রচলিত শক্তিগুলোর উপরে আমাদের বিশ্বাস বা আমাদের ব্যবহার বাড়াতে হবে। তো এই অপ্রচলিত শক্তি কোনগুলো রয়েছে? রয়েছে হচ্ছে সৌরশক্তি, রয়েছে বায়ু শক্তি। সৌরশক্তি জানো, সৌরশক্তিকে আমরা ব্যবহার করতে পারি হচ্ছে সোলার প্যানেলের দ্বারা, যেটা তৈরি হয় সিলিকন অর্ধপরিবাহীর সাহায্যে এবং যেখানে প্রায় 0.5 ভোল্ট বিভব প্রয়োজন হয়। এবারে হচ্ছে সৌরশক্তি আমাদের সব থেকে পপুলার এনার্জি, অপ্রচলিত শক্তির মধ্যে একটা, যেটার সাহায্যে আমরা সোলার প্যানেল ইউজ করে থাকি এবং যেখানে সিলিকন অর্ধপরিবাহী হয়, যেটাকে আমরা কোথায় ইউজ করি? সোলার কুকার, সোলার হিটার, সোলার বিভিন্ন রকমের মোটর চালাতে ইত্যাদি, বিভিন্ন সোলার ক্যালকুলেটর ইত্যাদি বিভিন্ন যন্ত্রে কিন্তু এই সোলার প্যানেল ইউজ হয়ে সৌরশক্তিকে আমরা ব্যবহার করতে পারি তড়িৎ শক্তিতে রূপান্তরিত করে। এছাড়া রয়েছে আমাদের বায়ু শক্তি, যেটা বায়ু প্রবাহের গতিশক্তিকে কাজে লাগিয়ে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করা হয়। এটা মেনলি পশ্চিমবঙ্গের সাগর দ্বীপে সব থেকে বেশি পরিমাণ রয়েছে। এটার জন্য বিস্তীর্ণ এলাকা, ফাঁকা এলাকা প্রয়োজন হয় এবং বায়ুর মিনিমাম স্পিডটা 15 কিলোমিটার পার 15 কিলোমিটার পার সেকেন্ড হতে হবে। তো এটা হচ্ছে বায়ুর বেগকে কাজে লাগিয়ে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করা হয়। তো এটার মধ্যে লাগানো হয় হচ্ছে টারবাইন। এরপর আমরা চলে আসবো নেক্সট, সেটা হচ্ছে জোয়ার ভাটা শক্তি। জোয়ার ভাটা শক্তি তোমরা জানো জলের গতিশক্তিকে কাজে লাগিয়ে ব্যবহার করা হয় এবং সেটা আমরা তোমার জলের স্রোতটা সবসময় তো আর হয় না, জোয়ার ভাটার টাইমে হয়, তো তাই জন্য এটাকে জোয়ার ভাটা শক্তি বলা হচ্ছে। তো এটাও কিন্তু খুব পপুলার এনার্জি সোর্স। তাছাড়া রয়েছে হচ্ছে আমাদের বায়োগ্যাস শক্তি, খুবই ইম্পর্টেন্ট। বায়োগ্যাস শক্তি হচ্ছে যেটাকে আমরা বায়োমাস থেকে পাই। তো বায়োমাস শক্তি বা বায়োগ্যাস যেটা থেকে আমরা পেয়ে থাকি, বায়োমাস শক্তি কি? সমস্ত রকমের বর্জ্য পদার্থ, জৈব বর্জ্য পদার্থগুলোকে আমরা বায়োমাস বলে থাকি। সেটা পাখির বা পশুর মলমূত্র, তাদের মৃত জীবদেহ, মৃত উদ্ভিদ দেহ, তাদের শরীর, তারা পচিত তারা যখন পচে যায় তখন মিথেন গ্যাস জেনারেট করে। তাছাড়া হচ্ছে তোমার সবজির খোসা, আখের ছিবড়া ইত্যাদি সমস্ত হচ্ছে বায়োমাসের উদাহরণ। এই সমস্ত বায়োমাস থেকে যে শক্তি আমরা পাই তাকে আমরা বায়োমাস শক্তি বলি। তো বায়োমাস শক্তি থেকে আমরা কিন্তু কাজে লাগিয়ে আমরা এটা থেকে আলো জ্বালাতে পারি, আমরা গ্যাস সেই বায়োগ্যাস থেকে আমরা রান্না বান্না করতে পারি, রান্নার গ্যাস ব্যবহার করতে পারি। তাছাড়া কিন্তু বিভিন্ন মোটর চালাতে এগুলোকে ব্যবহার করা হয়। তাছাড়া আলো জ্বালাতে, বিদ্যুৎ তৈরিতেও কিন্তু এই বায়োমাস শক্তিকে ইউজ করতে পারি আমরা। তো বায়োমাস থেকে আমরা পেয়ে থাকি বায়োগ্যাস, যার মূল উপাদান হচ্ছে মিথেন। মিথেন ছাড়াও হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, হাইড্রোজেন সালফাইড ইত্যাদি গ্যাস এর সাথে মিশে থাকে, কিন্তু সবথেকে প্রধান গ্যাসকে মিথেন গ্যাস। কারণ এই সমস্ত বায়োমাসকে পচাতে আমাদের মিথানোজেনিক ব্যাকটেরিয়ার প্রয়োজন হয়, মিথানোকক্কাস আর মিথানোব্যাকটেরিয়াম। তো বায়োমাস এই সমস্ত ব্যাকটেরিয়া দ্বারা বায়ুর অনুপস্থিতিতে পচনের ফলে উৎপাদন হয় মিথেন গ্যাস, যেটা কিন্তু একটা দাহ্য গ্যাস, যেটা বিভিন্ন রকমের রান্নার গ্যাসে, আলো জ্বালাতে ইত্যাদিতে ব্যবহার করা হয়। তো বায়োমাস শক্তি সম্পর্কে আমাদের ক্লিয়ার হলো এবং এখান থেকে আমরা বায়োফুয়েল পাই। সেটা গ্যাসীয় বায়োফুয়েল হতে পারে বা তোমার তরল বায়োফুয়েল হতে পারে, বায়োডিজেল, বায়ো ইথানল, এগুলো হচ্ছে তরল বায়োফুয়েল। গ্যাসীয় হচ্ছে বায়োগ্যাস আর কঠিন বায়োফুয়েল হচ্ছে কাঠ ইত্যাদি, অর্থাৎ জৈব জীবদেহ থেকে যাদেরকে আমরা পাচ্ছি। অ্যান্ড দ্য লাস্ট পার্ট সেটা হচ্ছে মিথেন হাইড্রেট আর হচ্ছে কোলবেড মিথেন। তো কোলবেড মিথেন হচ্ছে কয়লা খনির মিথেন নামে পরিচিত, যেটাকে আমরা সুইট গ্যাস বলে থাকি, কারণ কোনো রকমের হাইড্রোজেন সালফাইডের মতো বিষাক্ত গ্যাস এর মধ্যে মিশে থাকে না। তো কয়লা খনির মিথেনে কিন্তু প্রচুর পরিমাণে মিথেন গ্যাস অধিশোষিত থাকে, যাকে আমরা অপসারণ করিয়ে আমরা কিন্তু আরামসে জ্বালানি রূপে ব্যবহার করতে পারি। তো এটা খুব ভালো মানের আমাদের বিকল্প জানালি। আর আরেকটা রয়েছে আমাদের মিথেন হাইড্রেট, যেটা সমুদ্রের তলদেশে বা হিমবাহে বিভিন্ন জীবের মৃত্যুর পর পচনের ফলে জলের সাথে মিশে একটা যৌগ তৈরি হয় বা ক্ল্যাথফেট যৌগ তৈরি হয়, যেটা মিথেন হাইড্রেট নামে পরিচিত। সাদা রঙের ফায়ার আইসও এদেরকে বলা হয়, কারণ বরফের মতো দেখতে এবং এটা দাহ্য, আগুন জ্বলে যায়, কারণ মিথেন গ্যাসের মধ্যে রয়েছে। তাই জন্য এটাকে আমরা কি বলি? ফায়ার আইস বলে থাকি, মিথেন হাইড্রেট বলে থাকি। এটাও কিন্তু বিকল্প জ্বালানি হিসেবে খুবই প্রচলিত হবে পরবর্তীকালে। কিন্তু এটার মধ্যে কিন্তু উত্তোলন অনেকটাই ঝামেলা। এছাড়া এখান থেকে মিথেন গ্যাসকে আমরা নির্গত করতে পারি চাপ অবনমন প্রসেসে, তাপীয় উত্তেজনা প্রসেসে, আর হচ্ছে কার্বন ডাইঅক্সাইড ইনজেকশন প্রসেসে। এই মাধ্যমে আমরা কিন্তু মিথেন হাইড্রেট থেকে মিথেন গ্যাসকে নির্গত করতে পারি। তো চলো, এই ছিল তোমাদের টোটাল পরিবেশের জন্য ভাবনা, একটা টোটাল লেকচার। তো আশা করি তোমাদের ভালো লেগেছে। তো ভালো লাগলে নিশ্চয়ই আমাকে কমেন্টসে জানাও, আর কার কার এই ছবলটা ভালো লাগলো তো সবাই কমেন্টসে জানাবে। চলো টাটা, থ্যাংক ইউ, ভালো থাকো, বেস্ট অফ লাক।